এখানে আমার ব্যক্তিগত বিবেচনার উপরে কে ভালো ছাত্র নেতা, কে ভালো সংগঠক, এটি তো নির্ধারিত হওয়া উচিত না। আমি যেটি মনে করি, কোথাও নিয়মের ব্যত্যয় ঘটছে কিনা, কোথাও সঠিক মতামতের প্রতিফলন ঘটছে কিনা, গণতান্ত্রিক প্রক্রিয়াটি অব্যাহত থাকছে কিনা, সেটি মনিটর করা হচ্ছে আমি মনে করি যে কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাজ হওয়া উচিত। আরেকটি হচ্ছে, আমি কিছু খোলামেলা আলোচনা করতে চাই। এই খোলামেলা আলোচনাটির জায়গা হচ্ছে যে আমাদের দীর্ঘমেয়াদী, এটি এমন নয় যে আমরা এই মুহূর্তে বাস্তবায়ন করব, কারণ রাজনীতি শেষ পর্যন্ত অগ্রাধিকার নির্ধারণ করার বিষয়। কারণ সমস্যা তো অনেক রয়েছে, সেটি সাংগঠনিক হোক, সেটি জাতীয় হোক, প্রত্যেকটি ক্ষেত্রে। কিন্তু একজন রাজনীতিকের বা একটা সংগঠনের প্রধানতম কাজ হচ্ছে যে প্রধানতম সমস্যাগুলো চিহ্নিত করা, সময়ের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি নির্ধারণ করা, সেটির ভিত্তিতে আমাদের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি নির্ধারণ করা। তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো, কমিটি গঠন প্রক্রিয়া, মেয়াদ, এই প্রত্যেকটি বিষয়ে আমাদের আসলে একটি সংগঠনকে আধুনিক করার জন্য, গণতান্ত্রিক করার জন্য, পরিবর্তিত বিশ্ব বাস্তবতার উপযোগী করার জন্য আমাদের অনেক নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেটি আমি একটা একাডেমিক ডিসকাশনের জায়গা থেকে বলছি। আমি বলছি না যে এটা বর্তমান সময়ে এটি বাস্তবায়িত হবে, কিন্তু এটি আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। কারণ আমরা যদি আমাদের সমস্যাগুলো না জানি, তাহলে আমাদের কিন্তু এই সমস্যা না জানলে তো সমস্যার সমাধানের উপায়ও আমরা খুঁজে পাবো না। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে সাংগঠনিক সংস্কৃতি, এক হচ্ছে যে ব্যক্তি নির্ভরতা আমাদের সংগঠনে, সেটির বাস্তবতা আছে। সভাপতি সাধারণ সম্পাদক নির্ভরতা, সেটি শুধুমাত্র কেন্দ্রীয় পর্যায়ে নয়, এটি গোটা বাংলাদেশের বাস্তবতা। এটি একটি দিক, যেটির কারণে যেটি হয়, এটির একটি দিক হচ্ছে যে এখানে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি অনেক সময় লঙ্ঘিত হয়, এবং সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া না থাকলে তো আসলে যে সংগঠনকে সামনের দিকে সচল রাখা আসলে সম্ভব না। আরেকটি হচ্ছে যে রেসপন্সিবিলিটি নিশ্চিত করা, সেটিও কঠিন হয়ে যায়। এক ধরনের জবাবদিহিতামূলক যে সংস্কৃতি তৈরি করা প্রয়োজন, সেটিও নিশ্চিত আমরা করতে পারি না। প্রাতিষ্ঠানিক চর্চাগুলো আমাদের সংগঠনে বাস্তবায়ন করতে হবে। যেমন কোথাও কমিটি গঠন প্রক্রিয়া, আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, এটি আমার ব্যক্তিগত বিবেচনা, আমার ব্যক্তিগত প্রজ্ঞার উপরে তো নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। এটি আমাদের এমন একটি সাংগঠনিক কাঠামো, এটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে হবে, যেটি অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবেই একটা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডগুলো চালিয়ে নেবে, এবং এটি কারো উপর নির্ভরশীল হবে না। সংগঠন শক্তিশালী হবে, সংগঠন দৃঢ় হবে, সংগঠন নিজস্ব গতিতে এগিয়ে চলবে। কিন্তু আমরা আমাদের এই বিদ্যমান যে কাঠামোটা, এখনো আমরা কম বেশি যে কাঠামোতে ছাত্র সংগঠনগুলো চলে আসছে, আমরা চলে আসছি, এখান থেকে আসলে বের হয়ে আসতে হবে। একটি জেলা ইউনিটে, একটি উপজেলা ইউনিটের মেয়াদ রয়েছে 1 বছর। সেটি যদি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাউন্সিলর, সংশ্লিষ্ট যে প্রক্রিয়াটি রয়েছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয়ে আসে, সেখানে আমাকে বিবেচনা করা, রাজনীতি তো ব্যক্তির উপর নির্ভরশীল হওয়া উচিত। কিন্তু যখন আমাদের এই কমিটি গঠন প্রক্রিয়াটি পুরোপুরি আমাদের উপর নির্ভরশীল বাস্তবতা, তো সেটির কারণে কিন্তু এটা যখন বিকেন্দ্রীকরণ থাকে না, তখন কিন্তু আপনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। তখন কিন্তু আপনার যে অন্যান্য কাজগুলো রয়েছে, কর্মসূচিগুলো করা, এটা মনিটর করা, সেই কাজগুলো আপনার আসল কাজগুলো হয় না। এবং আজকে দেখুন যে আপনি নিজেই দাবি করেন যে সংগঠনটা, সেখানে লাখ লাখ নেতাকর্মী রয়েছে। তো আপনি যদি এখন লিডারশিপ বা সংগঠনের যে আধুনিক ধারণা আছে, আপনি দেখুন যেভাবে কি সঠিক নেতৃত্ব নির্বাচন করে নিয়ে আসা সম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। আমি মনে করি যে এটির মাধ্যমে এটির ঘাটতি, দুর্বলতা থেকেই যায়, যে কারণে আমাদের এই নেতৃত্ব নির্বাচন নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। কিন্তু যদি আমরা এটি তৃণমূলের মাধ্যমে, নিয়মের মধ্য দিয়ে, যে নির্ধারিত সময়ে 1 বছর মেয়াদে এখানে কমিটি হয়ে যাবে, কমিটি গঠন, এদের মধ্য থেকে কমিটি অটোমেটিক্যালি নির্বাচিত হয়ে যাবে, উপজেলা, জেলা করে ফেলবে, জেলা তাদের প্রক্রিয়া অনুসরণ করে, কেন্দ্র সব দেখভাল করবে, সেটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়ে আসবে। এটি আমি কবে সম্মেলনের তারিখ দিচ্ছি না দিচ্ছি, আমার কবে সময় হচ্ছে না হচ্ছে, এই যে নির্ভরতা, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটি আমি একটি সংকট মনে করি। দেখুন, এই বাংলাদেশে এতগুলো ইউনিট, জেলা ইউনিট, মহানগর বিশ্ববিদ্যালয়, উপজেলা পর্যায়ের ইউনিট, এখানে আপনি কতটুকু বিচারকের ভূমিকাতে থাকছেন, কিংবা বেটার ডিসিশন নিতে চাচ্ছেন, সেখান থেকে তার চেয়ে কিন্তু যারা স্থানীয় নেতা কর্মী আছে, তারা ভালো সিদ্ধান্ত নিতে পারবে। এবং তখন তারা ভালো সিদ্ধান্ত নিতে পারবে, কারণ তারা তাকে চিনে, জানে, তার কর্মকাণ্ড সম্পর্কে অভিজ্ঞতা আছে, তার পারফরমেন্স জানে। আর আমরা যেটি দেখি সেটা হচ্ছে যে দূরবর্তী এক ধরনের দেখা, রেসপন্সিবিলিটি তৈরি করতে চান, জবাবদিহিতা তৈরি করতে চান। জবাবদিহিতা এভাবে তৈরি হবে না। আমি যখন আরোপিত করবো, সেখান থেকে কিন্তু জবাবদিহিতা করার কোনো সুযোগ নেই। আমি যখন আরোপিত করে দিচ্ছি যে নেতৃত্ব এভাবে নির্বাচিত হবে, তো আর জবাবদিহিতা কোথা থেকে আসবে? জবাবদিহিতা তখন থাকবে যখন আপনি আপনার যারা অনুগামী আছে, আপনার সংগঠনের যারা, আপনার অধস্থ ইউনিটগুলোর যারা আছে, তাদের কাছে যখন তাদের মধ্য থেকে আপনি নির্বাচিত হয়ে আসবেন, তখন তাদের কাছে আপনার রেসপন্সিবিলিটি থাকবে। এই কাজগুলো না করার কারণে আমাদের সাংগঠনিক কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে স্থবিরতা থাকে, মেয়াদের পর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, কেন্দ্র থেকে জেলা সকল পর্যায়ে, তখন আমরা সেটা করতে পারি না। এবং এটার কারণে কিন্তু, এই কাজগুলো না করতে পারার কারণে
আমাদের একটি হচ্ছে যে ধরুন নিয়মিত 3-4 বছর 5 বছর 10 বছর পরে নেতৃত্ব নির্বাচিত হয়, এটির কারণে ছাত্রলীগের আরো অনেক নেতৃত্ব তৈরি হওয়ার যে সুযোগটুকু থাকে সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়। এবং যে ধারাবাহিক অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন ছেলে প্রশিক্ষিত হয়ে নেতৃত্বে আসছে, ধরুন একটি ছেলে একটি ইউনিটে 4-5 বছর রাজনীতি করছে, সে ধাপে ধাপে নিয়মিত কাউন্সিলের মধ্য দিয়ে আজকে সদস্য থাকছে, কালকে সম্পাদক থাকছে, কালকে আরেকটি পদে থাকছে, তারপর নেতৃত্বে আসছে, সে কিন্তু সে প্রশিক্ষিত নেতা হওয়ার কিন্তু সুযোগ থাকছে। এবং অনেক ছাত্র নেতা আমরা পাচ্ছি যে বছরের পর বছর সেটি পাওয়ার সুযোগ থাকছে, কিন্তু আমরা সেই সিস্টেমটা এখনো ডেভেলপ করতে পারিনি। আরেকটি হচ্ছে যে আমাদের এই সংগঠনের অর্থনৈতিক বিষয়ে যদি দেখি, যে আমাদের এই সংগঠনকে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, আমাদের আধুনিকভাবে ছাত্র রাজনীতিকে অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণ করতে হবে, না হলে সেটি আমরা পারবো না। এবং সেটি করার জন্য আমাদের এই যে আমাদের এখন তো অবশ্যই আমাদের বিশেষ করে ডিজিটাল বাংলাদেশের বদলতে যে সুযোগ সুবিধাগুলো আসছিল, এত সংখ্যক লাখ লাখ শিক্ষার্থী নেতাকর্মী রয়েছে, এবং আজকে দেখুন যে আজকে ছেলে মেয়েদের কাছে কিন্তু এই মোবাইলে মাসে তারা যে ব্যয় করে টিউশনি করে আয় রয়েছে, কন্টেন্ট তৈরি করে আয় রয়েছে, এবং এই যে স্বতঃস্ফূর্ত যে আমরা ক্রাউড ফান্ডিং বলে যেটা বলি, সেটার মাধ্যমে কিন্তু একটা সংগঠনের যথেষ্ট পরিমাণ অর্থনৈতিক উন্নতি তৈরি করা সম্ভব, যেটার মাধ্যমে তারা সংগঠনটি অপারেট করতে পারবে। সংগঠন যখন অর্থনৈতিক ভাবে একটা একটা রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে সামান্য সঠিক ভাবে এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে দেখুন যে আপনার সংগঠন কিন্তু সেই স্বয়ংসম্পূর্ণ থাকবে এবং আপনার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আপনার মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। তো এটা একটা সংকট। বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে সম্ভাবনার দুয়ার রয়েছে এই দেশকে বদলে দেওয়ার, সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার, একটা আলোকিত তারুণ্যের তৈরি করার সম্ভাবনা এই বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে। কিন্তু এই সাংগঠনিক সংকট, সীমাবদ্ধতা, ত্রুটি বিচ্যুতিগুলো যদি আমরা অতিক্রম না করতে পারি, তাহলে আমরা এই সম্ভাবনার দুয়ারটি উন্মোচিত করতে পারবো না। এবং যে সমস্যাগুলো নিয়ে আমরা প্রত্যেক মুহূর্তে আলোচনা করি, আমরা বলি যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, এটা হচ্ছে না, খুবই লম্বা সময় পরে কেন হচ্ছে, অভিযোগগুলো কেন আসছে, নেতৃত্ব কি ভালো আসছে কিংবা আসছে না কেন, কিংবা শিক্ষার্থীদের প্রত্যাশা কতটুকু মেটাতে পারছে, এই যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো সমাধান যদি চাই, তাহলে আমাদের এই মৌলিক সংকটগুলো সমাধান করতে হবে। মৌলিক যেটা বেসিক প্রবলেম, সেটা সমাধান না করে এটা তো অন্যভাবে সমাধান হবে না। সেখানে সমস্যার ম্যানেজমেন্ট কিভাবে করা যায় সেভাবে পলিটিক্সে কন্টিনিউ করতে হয়। কিন্তু যে কারণে আমি মনে করি যে এই মৌলিক আগুলোতে সমস্যার সমাধান করতে হবে। আমি ছাত্রলীগের সভাপতি হিসেবে এটি উপলব্ধি করি, আমি আমার দায়ও স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই যে সংকটগুলো রয়েছে এগুলো আমাদের, এবং অসম্ভব সম্ভাবনা রয়েছে ছাত্রলীগের মধ্য দিয়ে। ছাত্রলীগের আরো অনেক কিছু রয়েছে এই দিন বদল করার, বাক বদল করার, এবং বাংলাদেশের যে সংকটগুলো রয়েছে সংকটগুলো থেকে মুক্তির জন্য বাংলাদেশ ছাত্রলীগের সেই রাজনৈতিক সঞ্জীবনী শক্তি আছে, ছাত্রলীগের মধ্যে সেই আলোকিত তারুণ্যের ধারা আছে, ছাত্রলীগের মধ্যে সেই ইতিহাস এবং আধুনিকতার মেলবন্ধন আছে, ছাত্রলীগের মধ্যে সেই স্পিরিট আছে, সেই বিশ্বাসটা আছে, সেই বুনিয়াদটা আছে, সেই অঙ্গীকারটা আছে। কিন্তু আমরা এই সাংগঠনিক বিষয়গুলো সমাধান যদি করতে পারি, তাহলে ছাত্রলীগ ডেলিভারি করতে পারবে, এবং আমাদের এটা করতে হবে। আজকে আমি যে আলোচনাগুলো করেছি, এটা একাডেমিক ডিসকাশনের স্বার্থে আলাপ আলোচনা, খোলামেলা আলাপনের সাথে আলোচনার দুয়ারটা উন্মুক্ত করার স্বার্থে আমি আলোচনাগুলো করেছি। বিদ্যমান বাস্তবতায় হয়তো আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তবে আমাদের শেষ পর্যন্ত সংগঠন নিয়ে যারা কথা বলেন, গণতন্ত্র নিয়ে যারা আলোচনা করেন, সংগঠনের সম্ভাবনার বিকাশ যারা দেখতে চান, আমি মনে করি যে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে, নিরপেক্ষ ভাবে, নির্মোহ ভাবে আমাদের আলোচনা করে ভবিষ্যতের জন্য একটা গাইডলাইন ঠিক করতে হবে। আর বিদ্যমান যে বাস্তবতা, যেহেতু সংগঠনের উপর নিষেধাজ্ঞা, আমাদের ছাত্রলীগের সমর্থক শুভাকাঙ্ক্ষী তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বেড়াজালে রাখা হয়েছে, দেশে দম বন্ধ করার একটা পরিবেশ, দেশে না আছে গণতন্ত্র, না আছে মানবাধিকার, দেশে না আছে স্বাভাবিক জীবনের গ্যারান্টি। তো আমরা একটা ব্যতিক্রমী পরিস্থিতি মোকাবেলা করছি। ব্যতিক্রমী পরিস্থিতি হয়তো ব্যতিক্রমী সিদ্ধান্ত দাবি করে, এবং আমরা সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে চাই, সেগুলো নিয়ে আমরা ভাবছি, আমরা বাস্তবায়ন করতে চাই, এবং একই সঙ্গে যে দীর্ঘমেয়াদী টেকসই সমাধান প্রয়োজন, সেগুলোর দিকেও আসলে নজর